চট্টগ্রামে বস্তিতে আগুনে ৮ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। কুমিল্লায় ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫। লঘুচাপের প্রভাবে সকালে কয়েক মিনিটে শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি, ঝরে গেছে আমের মুকুল। উপজেলা নির্বাচনে বিএনপির কোনো নেতা অংশ নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি কেন্দ্রের। বড় একটি দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তে হতাশা সিইসির। এবং কিশোরগঞ্জে ২ কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও হত্যার দায়ে পুলিশ সদস্য সহ ২ জনের ফাঁসির আদেশ। দণ্ডপ্রাপ্তদের গ্রেফতার করে রায় কার্যকরের দাবি। জনপদের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। চট্টগ্রামে ভেড়া মার্কেট বস্তি এখন ধ্বংসস্তূপ। আগুনে লেলিহান শিখা কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁইটুকুও। পুড়ে যাওয়া সংসারের উপর বসেই এখন আহাজারি করছেন সব হারানো মানুষগুলো। গতরাত ৩:৩০টার দিকে চাকদায় ভেড়া মার্কেট বস্তির আগুনে দগ্ধ হয়ে ২ পরিবারের ৭ জন সহ ৮ জনের মৃত্যু হয়েছে। আগুনের ঘটনা নাশকতা কিনা তা অনুসন্ধানে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতেই আয় রোজগার কম, তাই স্বল্প খরচে মাথা গোজার ঠাঁই হিসেবে বেছে নিয়েছিল কর্ণফুলী নদীর তীরবর্তী রাজাখালী খালের পাশে গড়ে ওঠা এই বস্তি। কিন্তু রোববার ভোরে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নাই পুরো বস্তিকে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 10টি গাড়ি 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এটার পেছনে যদি অন্য কোনো হাত থাকে সেটি আমরা খুব অচিরেই বের করতে পারবো। আগুনের ঘটনায় নিহত রহিমা আক্তারকে ভুলতে পারছে না তার প্রতিবেশীরা। কারণ আগুন লাগার পরপরই রহিমা তা টের পেয়ে আশপাশের সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এমনকি তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর রহিমা বস্তিতে আসে তার 3 সন্তানকে নিয়ে যেতে। কিন্তু আগুন এবং বৈদ্যুতিক তার এসে পড়ে তার গায়ের উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় রহিমা সহ তার 2 সন্তানের। আমার স্ত্রী আমি দরজা ছিঁড়ি বেলা যেমন পাইনা বার করতে। এদিকে দুপুরের পর ঘটনাস্থলে পরিদর্শন এসে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। তালিকা নিয়ে আসছে বলেছি আমি ব্যক্তিগতভাবে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইখানে 3 দিনের আগামী 3 দিনের জন্য তাদের এই খাওয়ার ব্যবস্থা করব। 1 ঘন্টার এই আগুনে বস্তির 200-র বেশি বসতঘর পুড়ে গেল। অক্ষত রয়েছে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামগুলো। চট্টগ্রামের রাজাখালী খাল থেকে কমল দে, সময় সংবাদ। কুমিল্লার ১৪ গ্রামে একটি ট্রাকে রাখা ইস্পাতের পিলারে পেছন থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ বাস যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। সকালে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের পেছনে পিলারগুলো বেরিয়ে থাকায় এই মর্মান্তিক প্রাণহানি বলে জানিয়েছে পুলিশ। চালক ও সহকারী পালিয়ে গেলেও বাস ও ট্রাক জব্দ করেছে পুলিশ। খুলনা ও কুমিল্লা থেকে রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বলছে কি সাবধানে থাকিস। তারপর যাই হোক অনেকবার ফোন দিছে, বাচ্চা মেয়ে যখন ফকিরের পার হয়েছে ফোন দিছে। মায়ের আকস্মিক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন কলেজ ছাত্র সাজ্জাদ হোসেন বাবু। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার পথে নিহত 5 জনের 4 জনের গ্রামের বাড়ি খুলনার বিজুলিয়া ও হিজলায় শোকের মাতম। পুলিশ জানায় খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের ওরসে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের গাংড়ায় পৌঁছালে একটি রড বোঝাই ট্রাক ওভারটেক করার সময় বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে নিহত হন 5 জন, আহত হন আরও অন্তত 10 জন। শব্দ পাওয়ার সাথে সাথে আর কি যত গাড়ি ভেঙে চুরি যে লোকগুলো আছে সমস্ত লোকগুলোর উপরে চাপা পড়ে গেল। ট্রাকের খাম্বা আছে, ওই খাম্বায় ঢুকাই দিয়েছে গাড়ি। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 5 জন যাত্রীর মধ্যে 1 জন হসপিটালে এবং বাকি 4 জন ঘটনাস্থলে মারা যায়। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়
প্রাথমিকভাবে লাশগুলো সৎকারের জন্য বা দাফন কাফনের জন্য 15,000 টাকা করে দিয়েছেন। সেই টাকাগুলো আমরা ইউনো দিগলিয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। দুর্ঘটনার পর বাস ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানকে প্রধান করে 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে 26তম জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় কথা জানান মন্ত্রী। সড়ক পরিবহন আইন সংসদে পাশ হয়েছে। আইনটা বাস্তবায়নের প্রক্রিয়ায় যে কোনো বিধিবিধান করে বাস্তবতার সাথে যতটা সঙ্গতি রাখা যায় বিষয়টি খতিয়ে দেখার জন্য 3 জনকে আমরা দায়িত্ব দিয়েছি, 3 জন মন্ত্রী। এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় রেলপথ বিষয়ক মন্ত্রী। শৃঙ্খলা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি। জনপদের সময়ে আরো থাকছে, চট্টগ্রামে খাল খননের সময় পাইপলাইন কাটা পড়ায় 24 ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ। চরম দুর্ভোগ, চলছে মেরামতের কাজ। উপজেলা নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়েছে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তিনি মিডনাইট নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন, তারপরেও অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে তা তিনি কি করে আশা করতে পারেন? বিএনপি দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী উপজেলা নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, নির্বাচনে বড় দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তে হতাশাজনক হলেও উপজেলা নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন CEC। অনেকগুলো বড় বড় রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করবে না, এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশাব্যঞ্জক খবর। তবুও আমি বিশ্বাস করি যে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কখনো যেন পক্ষপাতমূলক না হয়। আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচেষ্টায়, আপনাদের নেতৃত্বে সুন্দর, সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে দেশব্যাপী সেই দ্বিতীয় দফার উপজেলা পরিষদ ক্ষেত্রে। রাজশাহীর প্রতিটি উপজেলায় আলোচনার কেন্দ্রে নির্বাচন। পাড়া মহল্লা সবখানে প্রার্থী নির্বাচনের নানা দিক নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনী ভাবনার আরো খবর জানাতে রাজশাহীর তানোর উপজেলা থেকে যোগ দিচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর 8টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজশাহীর পবা উপজেলায় আইনি জটিলতার কারণে সেই নির্বাচনটি স্থগিত হয়ে গেছে। তবে এই 8টি উপজেলায় কিন্তু উৎসবের এক আমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ভোটারদের মাঝেও নানা উদ্দীপনা এবং তারা একজন সৎ ও যোগ্য প্রার্থীকে এবার ভোট দিয়ে তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন করতে চান। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য তানোর উপজেলার মন্টুমালা বাজারে আজকে সমবেত হয়েছি নানা শ্রেণী পেশার মানুষকে নিয়ে। আমরা তাদের মতামত শুনবো এই উপজেলা নির্বাচন ঘিরে তাদের। আমি প্রথমেই আপনার কাছে চলে যাচ্ছি, এবার নির্বাচনকে ঘিরে আপনাদের কি ধরনের প্রার্থীকে আপনারা এবার ভোট দিয়ে বেছে নিতে চাচ্ছেন আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ সময় চ্যানেলকে। এবারে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এমন এক প্রার্থীকে চাচ্ছি যে বিগত 10 বছরে যে তানোরের উন্নয়ন, যে সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে তানোর উপজেলা উন্নয়ন হতে বঞ্চিত আছে। সেজন্য আমরা এমন এক প্রার্থীকে ভোট দিতে চাই তিনি যেন এমপির সঙ্গে একত্রে কাঁধ মিলিয়ে এই তানোরের সর্ব জায়গায় তার কাজের উন্নয়নের ছোঁয়া পড়ে, এরকম প্রার্থীকে আমরা এবার বেছে নিতে চাচ্ছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে। সেক্ষেত্রে আপনাদের এই উপজেলায়
কি কি সমস্যা রয়েছে যে এবার যোগ্য একজন প্রার্থীকে দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে চান কিনা? সমস্যা তো অনেকই আছে, উপজেলার অনেক সমস্যা আছে যা 10 বছরে হয়নি। সেই সমস্যাগুলো আগামীতে এমন একটা মানে প্রার্থী দরকার এই কাজগুলো সম্পূর্ণ যাতে করতে পারে, সেই যোগ্য প্রার্থী আমাদের দরকার। এবার প্রার্থীর মধ্যে আসলে কি ধরনের গুণাবলী থাকা উচিত একজন যোগ্য প্রার্থীর মধ্যে? গুণাবলী থাকা উচিত তার কথা যেন রাখে। এর আগে তো অনেকে কথা দিয়েছে, কথা রাখতে পারেনি। অনেক কথাই দিয়েছে এই করব সেই করব, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারেনি। এবার যাতে কথা দিয়ে সে কাজগুলো করতে পারে এরকম ব্যক্তি আমাদের দরকার, সৎ ব্যক্তি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার চাওয়া কি এবার আপনার কাছ থেকে আমরা শুনবো? আসলে তানোর শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছনে পড়েছিল, আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। কাজেই আমরা এরকম ধরনের প্রার্থী চাই যারা জনগণের পাশে থেকে জনগণের সুখ দুঃখ তারা বুঝবে, তুলে ধরার চেষ্টা করবে এবং জনগণের কল্যাণের জন্য সার্বিক জীবন তাদের উৎসর্গ করবে। তো এরকম সৎ এবং যোগ্য প্রার্থী আমরা এ পর্যন্ত পাইনি। কাজে আমরা এবার আশা করছি যে যারা নির্বাচন করছেন তাদের ভিতর থেকে আমরা যারা সৎ, যোগ্য, উপযুক্ত এবং জনদরদী হবে তাদেরকে আমরা ভোট দিতে চাই। তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি আমরা জনগণ গর্ব অনুভব করতে চাই এবং এলাকার শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়নের জন্য যে সার্বিক পরিশ্রম দিবে এবং সেটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে, সেমিনার, সিম্পোজিয়াম থেকে। আর এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামো আছে সেগুলোকে আরও সুন্দর সামনে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, ওই বিল্ডিং দিয়ে, তারপরে খেলার মাঠ দিয়ে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে বেকারত্ব দূর করবেন এবং আমাদের যারা অনেক বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই যোগ্য প্রার্থী বলতে যার ভিতরে সততা আছে, যে নিষ্ঠার সাথে কাজ করে, যার জনগণের প্রতি দরদ আছে, দেশপ্রেম আছে, এরকম ব্যক্তিকে আমরা ভোট দিব। যেহেতু এটি খরাপ্রবণ একটি অঞ্চল, এখানে সেচের একটি সমস্যা আছে নানা ফসল আবাদ করতে গেলে, তো সেক্ষেত্রে এই বিষয়ে কোনো কিছু চাওয়া থাকবে কিনা আগামী উপজেলা নির্বাচনে যিনি নির্বাচিত হবে তার কাছে? কৃষি প্রধান দেশ বাংলাদেশ, তানোর এখানে ধান ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই ক্ষেত্রে আমরা যারা এখানে উপজেলা নির্বাচিত করব সৎ ব্যক্তি হিসাবে, বা এখানে যারা কৃষি ক্ষেত্রে যারা মেন ভূমিকা রাখবে এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে আমরা ভোট দেব এবং তাদেরকে আমরা বেছে নেব আমাদের এই তানোরবাসীর পক্ষ থেকে। এমপি এবং নতুন যে চেয়ারম্যান নির্বাচিত হবে তার মধ্যে যদি সমন্বয় না থাকে সেক্ষেত্রে এলাকার যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি কিন্তু আমরা দেখি যে হয় না। তো এই বিষয়গুলো এবার মাথায় রেখেই আপনারা ভোট প্রয়োগ করবেন কিনা? হ্যাঁ, এই বিষয়টা মাথায় রেখে আমরা অবশ্যই এবারে ভোট প্রয়োগ করব এবং যে এমপি মহোদয় আছে, ক্ষমতাসীন সরকার যে আছেন, এবং আমরা চাইবো যে এমপি সরকার দলীয় এমপি, এখন ওনার যদি বিপক্ষে বা অপছন্দের কোনো লোক আসে তাহলে তো সেটা এলাকার উন্নয়নের সমন্বয় সাধন হবে না। তো আমরা এলাকার উন্নয়ন সমন্বয় সাধনের জন্য আমরা চাইবো যে এমপির সাথে এমপির সমমনা এবং ভালো আদর্শবান সৎ চরিত্রর মানুষকে যদি আমরা উপজেলা চেয়ারম্যানে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে, এ বলে আমার এলাকাবাসী আমরা এটা মনে করি। আপনি তো শিক্ষকতা পেশায় আছেন, আপনার বিশেষ কোনো কিছু চাওয়া আছে কিনা? কারণ আপনি বেকারত্বের কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, বিশেষ করে এই অঞ্চলের একটি বাল্য বিবাহ একটি সমস্যা রয়েছে। তো আসলে নতুন যিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন বা আপনারা যারাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তার কাছে এই বিষয়ে কোনো কিছু চাইবেন কিনা? না, আমাদের একটা বাল্যবিবাহের এখানে একটা বেশিরভাগ সম্ভাবনা আছে। আমরা অনেকেই বয়সটাকে লুকিয়ে রেখে বিয়ে দিই বাপ মায়েরা। তো এটা যেন রোধ হয় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ যেগুলো আছে সেগুলো যাতে নির্মূল হয়, এই জন্যই ওইরকম প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যারা উন্নয়ন করবে, সন্ত্রাস দমন করবে, মাদক নিয়ন্ত্রণ করবে এবং ওই বাল্যবিবাহ বন্ধ করবে, সেই ধরনের লোককে আমরা চাই আর কি এখানে। এবং সেটা ধন্যবাদ। আপনি শুনছিলেন ফয়সাল নানা শ্রেণী পেশার মানুষের কথা, তাদের বক্তব্য। তারা আসলে এই উপজেলা নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ যেমন তৈরি হয়েছে ঠিক তেমনই কিন্তু তারা
এই সময়গুলো যাতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা উন্নয়নের কাজে লাগাতে পারেন, তো আসলে এই বিষয়গুলো নিয়ে তাদের এখন সব ধরনের চিন্তাভাবনা চলছে। আপনার কাছে আমরা এ পর্যায়ে জানতে চাই যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আপনারা কিসের বিচারে আপনারা এই যোগ্য প্রার্থী নির্বাচিত করছেন? আমরা এবারকার উপজেলা নির্বাচনে যেহেতু গত 10 বছরে যে আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল তার শিক্ষাগত যোগ্যতার কোনো কোয়ালিফিকেশান ছিল না, এবারে এমন এক প্রার্থীকে চাচ্ছি যার কোয়ালিফিকেশান আছে, যোগ্যতা আছে, যার যোগ্যতা দিয়ে তিনি প্রমাণ করে যেন জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে চলছে সে উন্নয়নটা যেন তানোরেও অব্যাহত থাকে, সেরকম প্রার্থীকে আমরা এবার নির্বাচিত করব, যেন তানোরকে যেন একটা মডেল উপজেলা হিসাবে তিনি করতে পারেন, সে প্রার্থীকে আমরা বেছে নেব এবার উপজেলা পরিষদ নির্বাচনে। আপনার আর বিশেষ কোনো কিছু চাওয়া আছে কিনা? না, বিশেষ কিছু চাওয়া নাই, তবে আমার কথা যে সৎ এবং যোগ্য ব্যক্তিকেই আমরা চাই উপজেলা চেয়ারম্যান হিসেবে, যাতে উপজেলা উন্নয়ন হয় খুব দ্রুত, আর কি। শুনছিলেন আপনারা তানোর উপজেলার মুন্ডুমালা বাজার থেকে আসলে সাধারণ মানুষ এ ধরনেরই চাওয়া পাওয়া তারা ব্যক্ত করেছেন, এবং সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনেও তারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তার মধ্য দিয়ে সকল রাস্তাঘাট, এলাকার স্কুল, কলেজ, ব্রিজ এসবের উন্নয়ন দেখতে চান। এই ছিল আমার কাছে জনপদের সময়ে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহীর তানোর উপজেলার সহকর্মী সাইফুর রহমান রকির সঙ্গে। জানাচ্ছিলেন তিনি উপজেলা নির্বাচনে সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভাবনার খবর। রাজশাহীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, নষ্ট হয়ে গেছে 1000 হেক্টর জমির ফসল। ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আমের মুকুলেও। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। ফাগুনের শুরুতে বাগান ভরা ছিল আমের মুকুল, ফসলের মাঠে ছিল পেঁয়াজ, রসুন, মসুর সহ ধান এবং গমের আবাদ। তবে রোববার ভোরে মুষলধারে বৃষ্টি আর শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফসল। রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসলের মাঠ, তাতে দিশাহারা হয়েছে কৃষক। ব্যাপক শিলাবৃষ্টি 4-5 মিনিট স্থায়ী ছিল শিলাটা, তাতে আমাদের এই এলাকার পেঁয়াজ, রসুন, আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে, লিচুর মুকুলের ক্ষতি হয়েছে, সমস্ত কিছু ফসল, আম ক্ষেতের মানে মুকুল টকুল সমস্ত কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে 17 মিলিমিটার বৃষ্টির সাথে মুষলধারে শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের ঘরবাড়ি। সকালের দিকেও দেখা গেছে রাস্তাঘাট আর বাড়ির উঠোনে শিল পড়ে থাকার দৃশ্য। ঝাঁঝর যেরকম ঝাঁঝরা হয় শিলে এতটা ক্ষতি হয়েছে। যারা পুরাতন একটু টিন ছিল তাদের ঘরের চাল সব ফুটা হয়ে গেছে। আমসহ রসুন, পেঁয়াজ ও অন্যান্য মশলা জাতীয় ফসলের ক্ষতি এড়াতে কৃষি অফিসার বিভিন্ন পরামর্শের পাশাপাশি বলছেন ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। আমসহ অন্যান্য লিচুতে যে ফসলগুলো আছে সেখানে মুকুল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আবহাওয়া একটু শুষ্ক হলেও অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করার কথা আমরা বলবো। রাজশাহী পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে প্রাথমিকভাবে প্রায় 550 হেক্টর পেঁয়াজ, 250 হেক্টর রসুন এবং 150 হেক্টর গম ক্ষতিগ্রস্তের তালিকা করেছেন তারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। জনপদের সময়ে আরো থাকছে উপজেলা নির্বাচন নিয়ে সরগরম পাড়া মহল্লা, নিজেদের উপস্থিতি জানান দিতে প্রার্থীদের নানা তৎপরতা। কিশোরগঞ্জে 2 কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় এক পুলিশ সদস্য সহ 2 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত 2 জনই পলাতক রয়েছে। রোববার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক কিরণ শঙ্কর হালদার এ রায় দেন। জেলা প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2008 সালের 16 জুলাই বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার কলেজ ছাত্রী সুমি ও উর্মিকে ঢাকায় আনা হয়। পরে কারওয়ান বাজারের একটি আবাসিক হোটেলে রেখে তাদের ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে জেলা পুলিশ লাইন্সের তৎকালীন কনস্টেবল মনিরুজ্জামান সুজন ও তার বন্ধু শামীম হালদার। এ ঘটনায় নিহত সুমির বাবা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট
দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ে অন্য 6 আসামিকে 4 বছর করে কারাদণ্ড দেয়া হয়। আমরা খুবই সন্তুষ্ট, আমরা অনেক বাদী ন্যায় বিচার পেয়েছে, আমরা অনেক কষ্ট করেছি এই বিতে। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্বজনরা। সুজন এরপরে ওই লোক আমরা স্বামী হাওলাদার তাদেরকে সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি অচিরেই তাদেরকে মানে তারা মৃত্যুদণ্ড তারাই করছে না, তাদেরকে মানে কুজিয়া ফাঁসি মানে কার্যকরী করার জন্য তোকে আমি বেশিরভাগ সন্তুষ্ট। নিহত সুমি ও উর্মি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা ও প্রত্যাশার খবর জানাতে ময়মনসিংহ সদর উপজেলা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। ময়মনসিংহের যে 13টি উপজেলা আছে সবগুলো উপজেলায় ইতিমধ্যেই উপজেলা নির্বাচনের যে আবহ সেটি বেশ জোরে সোরেই দেখা যাচ্ছে এবং যারা এই উপজেলা নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রার্থী হতে চান তারা তাদের তৎপরতা শুরু করেছেন এবং তারা তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, জেলা এবং কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। আমরা যতটুকু জানি যে এই অঞ্চলে ময়মনসিংহ জেলায় 4র্থ ধাপে নির্বাচন হওয়ার কথা রয়েছে, যার জন্য এই অঞ্চলে যারা প্রার্থী ইতিমধ্যেই তারা ঢাকায় অবস্থান করছেন তাদের মনোনয়ন নিশ্চিত করার জন্য। তো এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে এই ময়মনসিংহ রেল স্টেশন এলাকায় জড়ো হয়েছি। এখানে ময়মনসিংহের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি আছেন, তাদের সাথে আমরা এই উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো। আমি প্রথমেই যেতে চাই, আমার বাঁ পাশে আছেন বিশিষ্ট কবি শামসুল ফয়েজ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে উপজেলা নির্বাচন আসন্ন, নির্বাচনটি আপনি কেমন চান বা কি প্রত্যাশা করছেন? আমি চাই যে নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হোক এবং সকল স্তরের সকল পেশার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে এবং নির্বাচনকালীন সময়ে কেউ যেন অকারণে কোনো হয়রানির শিকার না হন এবং তিনি মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করতে পারেন, তাহলে নির্বাচনটি সফল হবে এবং জনগণের আস্থা অর্জন করবে। ধন্যবাদ। আমি আমার ডান পাশে আছেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই নির্বাচনে দলীয়ভাবে প্রত্যেকটি এলাকায় উপজেলা চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হচ্ছে এবং যারা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তো এই বিষয়টি আপনার কি প্রত্যাশা যে প্রার্থী কেমন হওয়া উচিত, যারা প্রার্থী হবেন তাদের যোগ্যতা কেমন হওয়া উচিত বা রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা? সাধারণ মানুষ নির্বাচন নিয়ে যেটি চায় যে তাদের সবচেয়ে পছন্দের লোকটি, যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন, তাকেই প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এবং স্থানীয় সরকার নির্বাচনে আমরা বরাবরই দেখি রাজনৈতিক বিবেচনার চেয়ে ব্যক্তির ইমেজ বা ব্যক্তির কীর্তি সেটি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। ফলে আমরা দেখি যে এর আগের নির্বাচনগুলোতে জনপ্রিয় ব্যক্তিরাই নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু গত নির্বাচন থেকে যখন দলীয় মার্কা নিয়ে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে তখন থেকে একটি ব্যারিকেড তৈরি হয়ে গেছে। যারা দল নিরপেক্ষ ভালো মানুষ, সৎ মানুষ, তাদের নির্বাচনের পথটি বন্ধ হয়ে গেছে। এবার আবার আরেকটি রূপ যেটি যে মানে জাতীয় নির্বাচনের পরপরই হওয়ার কারণে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে এখন আর অন্য কোনো দল, সরকারি দল ছাড়া অন্য কোনো দল নির্বাচনে যাচ্ছে না। নির্বাচনের মাঠে আসছে শুধু সরকারি দল এবং সরকারি দলের মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী ব্যক্তিরা সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। এতে একটি মানে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা থেকেই যাচ্ছে, যেহেতু সরকারি দলের দুই পক্ষের মধ্যে এই সংঘাতটি হচ্ছে। আবার এটি যেহেতু জনগণ ভোট দেবে, সেখানে জনগণও এই সংঘাতের সাথে অনিবার্যভাবেই জড়িয়ে যাচ্ছে। এর ফলে যে কাঙ্ক্ষিত নির্বাচন, যে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে, এই জায়গাটির থেকে বর্তমান নির্বাচনটি অনেক দূরে অবস্থান করছে। অর্থাৎ জনপ্রত্যাশা এই নির্বাচনে প্রতিফলিত হচ্ছে বলে মনে হচ্ছে না। ধন্যবাদ। আমি চেষ্টা করব আবার আপনার কাছে আসার জন্য। আমি একটু যেতে চাই, আমার বাঁ পাশে আছেন বিডি ক্লিনের সদস্য আশরাফ উদ্দিন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই উপজেলা পরিষদে যারা প্রার্থী হচ্ছেন বা যারা নির্বাচিত হবেন তাদের কাছে আসলে আপনি তরুণ সমাজের প্রতিনিধি, তো তরুণ সমাজের কি প্রত্যাশা তাদের কাছে? আমি যেটা চাবো, আমি বিডি ক্লিনের একজন সদস্য, সেই হিসাবে আমি যে উপজেলা চেয়ারম্যান বা উপজেলা ভাইস চেয়ারম্যান হবেন তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে
আমাদের সমাজ বা ইয়াং জেনারেশন যারা আছে, আমরা যুব সমাজ, তাদেরকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এবং একটা আধুনিক মানে আমরা যে কর্মসংস্থান, আমরা যে শিক্ষিত বেকারগুলো আছে, সেই শিক্ষিত যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেদিকে নজর রাখবেন একজন উপজেলা প্রতিনিধি। এবং আমি যেটা সবচেয়ে বেশি আশা করব, আমি একজন বিল্ডিংয়ের সদস্য হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই হিসাবে একজন যে আসবেন উপজেলা চেয়ারম্যান বা উপজেলা ভাইস চেয়ারম্যান, সে যেন প্রত্যেকটা উপজেলাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না, কিন্তু আমরা চেষ্টা করতেছি বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য, যা বহির্বিশ্বে আমরা দেখাতে পারি, আমাদের দেশকে নিয়ে যাতে কেউ বলতে না পারে আমাদের দেশ আজকে অপরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমি প্রত্যেকটা উপজেলা প্রতিনিধির কাছে যেটা আরও আশা করব, তারা যেন সৎ এবং গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থা নিয়ে কাজ করতে পারে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে একজন পেশাজীবী আছেন, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই উপজেলা নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা, বা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আপনি কি চান, উন্নয়নের কোন ক্ষেত্রগুলোতে তারা কাজ করতে পারেন? ধন্যবাদ আপনাকে। আসলে উপজেলা পর্যায়ে যারা নির্বাচন করতে যাচ্ছেন, আমার মতামত হলো যারা নির্বাচনের আগেও জনগণের পাশে থাকে, সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়ে, এবং নির্বাচনের পরেও যারা জনগণের পাশে থাকবে, এই রকম ব্যক্তি তারা নির্বাচনে আসুক, এবং যারা নির্বাচিত হবে, জয়ী হবে, তারা যেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, কালভার্ট, এইসব উন্নয়নের দিকে যেন নজর দেয়, এবং গ্রামে যারা বিধবা, প্রতিবন্ধী এবং গর্ভবতী মহিলা আছে, তাদের যে বর্তমান সরকারের যে টেকসই উন্নয়নের একটা বার্তা আছে, সেই বার্তাগুলো যেন সঠিকভাবে পৌঁছে দেয়, এইরকম ব্যক্তিদের আমরা আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চাই। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমাদের সাথে একজন আইনজীবী আছেন, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই উপজেলা নির্বাচনে যারা জয়ী হবেন তারা আসলে গ্রামীণ অবকাঠামো বা শিক্ষা ক্ষেত্রে তারা কি ধরনের কাজ করতে পারেন? আমি মনে করি যে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা থাকবেন তারা গ্রামীণ কাঠামো, যে রাস্তাঘাট, কালভার্ট এবং মহিলা, গরিব মহিলা বা আইন সহায়তাকারী, তারা কিন্তু গরিবদের জন্যই অনেক আইন সহায়তাকারী আছে প্রত্যেক জেলাতেই। তারা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা যদি এই গরিব মহিলাদেরকে এবং গরিব লোকদেরকে দত্তক করে, যে আপনারা যে গুলো উপজেলায় বা যা জেলাতে এই লিগ্যাল এইড আছে তাদের কাছে যদি পাঠানো হয়, তাহলে তাদেরকে সুন্দরভাবে তারা আইন সহায়তা দিতে পারে। সেই ধরনের। ধন্যবাদ। আমি একটু কবি শামসুল ফয়েজ আপনার কাছে যেতে চাই যে আসলে এই আমাদের বিশেষ করে সদর উপজেলায় উপজেলা চেয়ারম্যানরা কোন কোন ক্ষেত্রে তাদের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন, আপনি কি মনে করেন? আমি মনে করি যে তারা এখানে শিশুদের সুরক্ষার জন্যে, নারীদের অধিকারের জন্যে, এবং সেই সাথে আমরা জানি এখানে পৌরসভা বা সিটি এখানে ময়লা নিষ্কাশনের জন্য অনেক কাজ করছে, শহরটাকে পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু আমি যেটা চাই যে শুধু শহরের ময়লা না, এই শহরবাসীর মানুষের মনের ময়লা যেন দূর হয়, সেই জন্য এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জোরদার করতে হবে। এখানের কবি, সাহিত্যিক, নাট্যকার, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে, এবং এখানকার লোক সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য ব্যাপক প্রোগ্রাম নেওয়া দরকার আছে, যাতে এই ময়মনসিংহের বিশ্ববিখ্যাত যে লোক সংস্কৃতি, সেই লোক সংস্কৃতি যা বাংলাদেশের পরিচয় বহন করবে, গর্ব নিয়ে আসবে, তা রক্ষার জন্য এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হোক। এবং সেই সাথে আমাদের যে নদী, এই শহরের প্রাণ ব্রহ্মপুত্র নদীটার যে দুই পারকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে হবে, যেখানে নির্বিঘ্নে মানুষ এখানে চলাচল করতে পারে, সেখানে নদী সংলগ্ন যত অফিস, আদালত, হোটেল, বাড়িঘর আছে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে। আমার সাথে ময়মনসিংহের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তারা যে কথাটি বলছেন যে আগামী দিনে যারা উপজেলা পরিষদে নির্বাচিত হয়ে আসবে, তারা এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি উন্নয়ন এবং সর্বোপরি মাদকমুক্ত একটি সমাজ গঠনে তারা ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেছেন। তো এই ছিল আমার কাছে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। ময়মনসিংহ সদর উপজেলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চট্টগ্রামে খাল খননের সময় গ্যাসের পাইপলাইন কেটে যাওয়ায় নগরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ এখনো বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত রাত থেকে নগরের আগ্রাবাদ, হালিশহর ও বন্দর এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না। এছাড়া সকালে নগরের
আসকার দেখির পাড় ও জামাল খান সহ আরও বেশ কয়েকটি এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা দেয়। এতে রান্না করতে না পারায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। এ অবস্থায় সিলিন্ডার কিনে রান্না করছেন কেউ কেউ। এছাড়া নগরের বেশিরভাগ সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে গাড়ি চালকদের। গতকাল বিকেলে সিটি কর্পোরেশনের অধীনে খাল খনন করার সময় ইপিজেড এলাকায় গ্যাসের পাইপলাইন কাটা পড়ে। জনপদ সমরি পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে বস্তিতে আগুনে ৮ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। কুমিল্লায় ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫। লঘুচাপের প্রভাবে সকালে কয়েক মিনিটে শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি, ঝরে গেছে আমের মুকুল। উপজেলা নির্বাচনে বিএনপির কোন নেতা অংশ নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি কেন্দ্রের। বড় একটি দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তে হতাশা সিইসির। এবং কিশোরগঞ্জে 2 কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও হত্যার দায়ে পুলিশ সদস্য সহ 2 জনের ফাঁসির আদেশ, দণ্ডপ্রাপ্তদের গ্রেফতার করে রায় কার্যকরের দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।